পোস্টার। দূর থেকেই দেখলেন আমজাদ সাহেব। লাল কালো হরফে লেখা অক্ষরগুলো সকালের সোনালি রোদে কেমন চিকচিক করছে। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। বাজারে এক মেছুনির সাথে ঝগড়া করে মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল আমজাদ সাহেবের। তার উপর সদ্য চুনকাম করা বাড়ির দেয়ালে এহেন পোস্টার দেখে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি। বারান্দায় দাঁড়িয়ে ছেলেকে ডাকলেন, আনু। আনুর দেখা নেই। বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে লাটিমার মার্বেল হাতে বেরিয়ে পড়েছে সে সেই ভোরে। কানু এসে বলল, কি বাবা, তোকে কে ডেকেছে? আনু কোথায়? চোখ রাঙিয়ে ছেলের দিকে তাকালেন আমজাদ সাহেব। এত কষ্ট করে বাড়িওয়ালার হাত পা ধরে হোয়াইট ওয়াশ করালাম, দেয়ালে লিখে দিলাম বিজ্ঞাপন লাগিও না, তবুও দেখ না, পাজিগুলির যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো। যত সব নচ্ছার কোথাকার। আমায় গাল দিচ্ছ কেন? ওগুলো কি আমি লাগিয়েছি নাকি? মুখ ভার করল কানু। ছেলের কথায় আরও ক্রুদ্ধ হলেন আমজাদ সাহেব। শুয়ার কোথাকার? তোর কথা কে বলেছে? বলছিলাম যে বাদরগুলো এসব পোস্টার লাগায় তাদের ধরতে পারিস না? ধরে জুতা পেটা করে দিতে পারিস না তাদের? থাকিস কোথায়? রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলেন আমজাদ সাহেব। পাশের বাড়ির আফজাল সাহেব বাইরে চিৎকার শুনেই বোধহয় বেরিয়েছিলেন। বললেন, কি ব্যাপার আমজাদ সাহেব, এই সকালবেলা? আর বলবেন না সাহেব, সাধে কি আর চাচাচ্ছি? এসেই দেখুন না একবার, বলে আঙুল দিয়ে দেয়ালের পোস্টারটাকে দেখালেন আমজাদ সাহেব। ও, এ আর কি, ও তো সব জায়গায় লাগিয়েছে ওরা। শহরটাকে একেবারে ছেয়ে ফেলেছে সাহেব। তারিফ করতে হয় এই ছেলেগুলোর। আপনি বলছেন কি? রীতিমতো অবাক হলেন আমজাদ সাহেব। আপনি ওই ছেলেগুলোর তারিফ করছেন? তারিফ করব না? আফজাল সাহেব বললেন, দেশের মধ্যে সাচ্চা কেউ যদি থেকে থাকে তো ওরাই আছে। ওরাই লড়ছে দেশের স্বার্থের জন্য। আর মন্ত্রীরা বুঝি কিছু করছে না আপনি বলতে চান? করছে না কে বলছে? আলবৎ করছে, আফজাল সাহেব উত্তর করলেন। খবরের কাগজ যে দেখেন না, আজ এখানে টি পার্টি, কাল ওখানে ডিনারের আয়োজন, পরশু নিউ ইয়র্ক যাত্রা। করছে না কে বলছে? অনেক করছে ওরা। তা তো আপনারা বলবেনই, একচোখা লক্ষ্মী না, তাই একদিকটাই দেখেন শুধু, বলে আর সেখানে দাঁড়ালেন না আমজাদ সাহেব। দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন তিনি। হালিমা বিবি তৈরি হয়েই ছিলেন বোধহয়। ভেতরে ঢুকতেই মুখ ঝামটা দিয়ে উঠলেন। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হল্লা করবার আর সময় পেলে না। এদিকে অফিসের সময় হয়ে এলো, একটু পরেই তো ভাত ভাত করে বাড়ি ফাটাবে। স্ত্রীর সাথে এ সময় ঝগড়া করার মোটেই ইচ্ছে ছিল না আমজাদ সাহেবের। তবুও কাপড় ছাড়তে ছাড়তে বললেন, ঘরে বসে বসে হুকুম সবাই দিতে পারে, কাজের বেলায় কেউ নেই। থলে থেকে তরকারি বের করতে গিয়ে হঠাৎ বাধা পেলেন হালিমা বিবি। কি বললে? কাজ করি না আমি? না, বলি এই ভোর সকালে উঠে বিছানাপত্তর গুটানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, বাসনপত্তর মাজা, চুলায় আঁচ দেওয়া, এগুলো কি তুমি করেছো না আমি? কে করেছে শুনি? খুব একটা খারাপ কথা মুখে এসেছিল আমজাদ সাহেবের। সামলে নিলেন অতি কষ্টে। বয়স্ক ছেলে মেয়েদের সামনে রোজ রোজ এ ধরনের ঝগড়াঝাটি সত্যি কি বিশ্রী ব্যাপার। স্ত্রীর দিকে কঠিন দৃষ্টিপাত করে গামছা আর লুঙ্গি হাতে কলগোড়ায় চলে গেলেন তিনি। স্ত্রীর আক্ষেপ ভরা খেদোক্তি সেখানেও ধাওয়া করল তাকে। কাজ করেও কোনো নাম নেই, কোনো স্বীকৃতি নেই। 12 বছর বয়সে মাথায় ঘোমটা চড়িয়ে মিনসের ঘর করতে এসেছি, সেই থেকে কাজ আর কাজ, খেটে খেটে শরীর আর আমার হাড্ডিসার হয়েছে, তবুও নাম নেই। তবুও, বলতে বলতে কাঁদতে শুরু করলেন হালিমা বিবি। খোদা, আমার মরণ হয় না কেন? আজরাইলের কি চোখ কানা হয়েছে, আমায় দেখে না? চটপট গোসলটা সেরে একটু পরেই ফিরে এলেন আমজাদ সাহেব। তখনও নিজের অদৃষ্টকে একটানা ধিক্কার দিচ্ছেন হালিমা বিবি। একটা চাকর রাখেনি লোকটা, আমায় বাদির মতো খাটিয়ে নিয়েছে। একটা ভালো কাপড় কিনে দেয়নি কোনো দিন, ছেঁড়া নেংটি পরে পরে আমি থাকি, তবুও নাম নেই। তবুও আরও কি যেন বলতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ রাগে ফেটে পড়লেন আমজাদ সাহেব। চুপ করো বলছি, নইলে এখনই গলা টিপে দিব। দাও না দাও। সামনে এগিয়ে এলেন হালিমা বিবি।
সরস দৃষ্টিতে তার দিকে এক পলক তাকালেন আমজাদ সাহেব। তারপর আলনা থেকে জামাটা নামিয়ে নিয়ে সোজা রাস্তায় নেমে এলেন তিনি। রাস্তায় নেমে কেন যেন আবার পেছনে দেয়ালটার দিকে ফিরে তাকালেন আমজাদ সাহেব। আর একখানা পোস্টার, ঠিক আগের পোস্টারটার পাশেই সেটে দেওয়া হয়েছে। গোটা গোটা অক্ষরে লেখা, বাঁচার মতো মজুরি চাই। এই মুহূর্তে কে যেন এক টিন জ্বলন্ত পেট্রোল ঢেলে দিয়েছে আমজাদ সাহেবের গায়ের উপর। দপ করে জ্বলে উঠলেন আমজাদ সাহেব। আনু আনু তখনও ফেরেনি। কানু এসে ভয়ে ভয়ে বলল, কি বাবা, কি বাবা? তীব্র দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে মুখ বিকৃত করলেন তিনি। তুই কেন? আনু কোথায়? কানু বানিয়ে বলল, ওই স্কুলে গেছে। ওই স্কুলে গেছে আর তুমি ঘরে বসে বসে করছো কি? ছেলেকে ধমকে উঠলেন আমজাদ সাহেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছিস কি? যা না, একটা বাঁশ জোগাড় করে এনে নিচু থেকে গুটিয়ে পোস্টার দুটো ফেলে দে মাটিতে। আর শোন, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি তুই। খবরদার, কেউ যেন পোস্টার টোস্টার না লাগাতে পারে। হ্যাঁ, বুঝলি তো? জি হ্যাঁ হ্যাঁ, যা বললুম মনে থাকে যেন, বলে অফিস মুখ হলেন আমজাদ সাহেব। পেছন থেকে মেজো মেয়ে টুনি ডেকে বলল, বাবা ভাত খেয়ে যাও, মা ভাত খেয়ে যেতে বলেছে। মেয়ের ডাকে পেছনে একবার ফিরে তাকালেও থামলেন না আমজাদ সাহেব। আগের মতোই চলতে থাকলেন। না খেয়েই আজ অফিসে যাবেন তিনি। শুধু আজ বলে নয়, বছরে 12 মাসে 3 মাস না খেয়েই অফিস করেন আমজাদ সাহেব। কোনো দিন পেটের অবস্থা বেশি কাহিল হয়ে পড়লে মোড়ে বিহারীদের সস্তা হোটেলটায় ঢুকে গোটা দুয়েক ডালপুরি আর কয়েক গ্লাস পানি খেয়ে অফিসে যান তিনি। মাসের প্রথম হলে অফিসের পাশে দিল্লি রেস্টুরেন্টটায় ঢুকে শিক কাবাব আর চাপাতি উদরস্থ করেন। আজ কিন্তু এ মুখ ও মুখে কোনো দিন মুখই হলেন না আমজাদ সাহেব। অনেকটা দৌড়াতে দৌড়াতে অফিস মুখে ছুটলেন তিনি। নতুন সাহেব ভীষণ করা, 5 মিনিট লেট হলে ডাহা 5 টাকা জরিমানা করে বসে থাকে। সার সাহেবের গোষ্ঠীর শ্রাদ্ধ হতো। কাঠের সিঁড়িটা বেয়ে তত্তর করে উপরে উঠে গেলেন আমজাদ সাহেব। সরু বারান্দাটা পার হতেই সাহেবের সাথে একেবারে মুখোমুখি। এই যে আমজাদ সাহেব, আজও আপনি লেট? 15 মিনিট। 15 মিনিট নয় স্যার, 5 মিনিট। কথাটা ঠোঁটের কাছে এসেও কেন যেন থেকে গেল। মুখ কাঁচুমাচু করে কয়েকবার হাত কচলালেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নতুন জুতোর মচমচ শব্দ তুলে পাশ কাটিয়ে চলে গেলেন সাহেব তার চেম্বারের দিকে। ভেতরে ঢুকে সবার দিকে এক পলক চোখ বুলিয়ে নিয়ে নিজের আদি অকৃত্রিম চেয়ারটাতে এসে বসলেন আমজাদ সাহেব। এলডি ক্লার্ক হাসমত মিয়া কয়েক তার দিকে তাকিয়ে বললেন, কি আমজাদ সাহেব, চোখ দুটো এত লাল কেন? ভাবির সাথে ঝগড়া করে এসেছেন বুঝি? কথা শুনে দাঁতে জিভ কাটলেন আমজাদ সাহেব। কি যে বলেন, খানদানি পরিবারের বউয়ের সাথে ঝগড়া? ছ্যা ছ্যা, জানেন আমার নানা ছিলেন খাঁটি শেখ আর দাদা, আরে না তা কি আর জানি নে, জানি, তবে এমনি একটু ঠাট্টা করছিলাম আপনার সাথে, বললেন হাসমত মিয়া। মনে মনে বড় গর্ববোধ করলেন আমজাদ সাহেব। বললেন, ঠাট্টা করে যে বলেছেন তা আমি বুঝেছি, তবে কি না চোখ দুটো লাল হবার পেছনেও কারণ আছে একটা। কারণটা বলতে গিয়ে দেয়ালে পোস্টার লাগানোর আর তা দেখে তার ভীষণ চটে যাওয়ার ইতিবৃত্তিটাই শোনালেন আমজাদ সাহেব। হাসমত মিয়া বললেন, এতে রাগ করবার কি আছে? আলবত আছে। আমজাদ সাহেব মাথা ঝাঁকালেন। কতগুলো ভকাটের ছোকরা, বুঝলেন হাসমত সাহেব, কাজকর্ম কিছুই নেই, সারাদিন শুধু এই করেই বেড়ায়। আসলে কি জানেন, এরা হচ্ছে দেশের শত্রু, মানে এরা বিদেশের দালাল। কেন, আপনি পরশু প্রধানমন্ত্রীর বেতার বক্তৃতা শোনেননি? আরও কি যেন বলতে যাচ্ছিলেন আমজাদ সাহেব। হাসমত মিয়া বললেন, চুপ, সাহেব আসছে। সাহেব ঠিক এলেন না। দরজা দিয়ে একবার উঁকি মেরে আবার চলে গেলেন বাইরে। কেন যেন আজ অফিসের কাজে মোটেই মন বসছিল না আমজাদ সাহেবের। এটা ওটা অনেক কিছু ভাবছিলেন তিনি। কালুমুদির পাওনা, দুধওয়ালার বাকি, মেয়ের বিয়ে, অনেক চিন্তাই মাথার ভেতর গিজগিজ করছিলে তার। পাশের সিটে
বসা হাসমুখ মিয়া খসখস শব্দে কলম চালাচ্ছিলেন আপন মনে। সামনের সারিতে বসা রমেশবাবু তার নস্যির ডিবে খুঁজে বেড়াচ্ছিলেন পকেটময়, আর বিরক্তিতে ভ্রু বাঁকাচ্ছিলেন বারবার। সদ্য বিয়ে করা ডেসপাচার মুলকুত মিয়া কাজের ফাঁকে ফিসফিসিয়ে নতুন বউয়ের গল্প করছিলেন পাশের সিটে বসা আকবর আলীর সাথে। সবার দিকে এক পলক চোখ বুলিয়ে নিয়ে ফাইলের ভেতর ডুব দিলেন আমজাদ সাহেব। মাথার উপর বৈদ্যুতিক পাখাটা একটানা ঘুরছিল বন বন শব্দে। দেয়াল ঘড়িতে তখন বোধহয় বেলা 1টা। হঠাৎ ওপাশের টেবিল থেকে ক্যাশিয়ার হুরমত আলী চাপা স্বরে বললেন, শুনছেন আমজাদ সাহেব? কি? অফিসে নাকি ছাঁটাই হবে। ছাঁটাই? তরিতাহত হওয়ার মতো আচমকা চমকে উঠলেন আমজাদ সাহেব। হ্যাঁ, ছাঁটাই, আসতে বললেন হুরমত আলী। খবরটা এক মুহূর্তে ছড়িয়ে পড়ল অফিসের আনাচে কানাচে। চলন্ত কলমগুলো স্লথ হলো, থেমে পড়ল, খসে পড়ল অনেকের হাত থেকে। ফ্যাকাশে দৃষ্টি তুলে পরস্পরের মুখের দিকে তাকালো সবাই। ছাঁটাই? সে কি? কাপা ঠোঁটে বিড়বিড় করে উঠলেন হাসমত মিয়া। ও গড, সেভ মি, সেভ মি গড। চাপা আর্তনাদ করে উঠল অ্যাংলো ইন্ডিয়ান টাইপিস্টটা। আমজাদ সাহেব নিষ্কম্প, নিশ্চুপ, একটা কথাও তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। মাথার ভেতর শুধু গিজগিজ করছিল কালু মোদির পাওনা, দুধওয়ালার বাকি, মেয়ের বিয়ে। কপালের শিরাগুলো টনটন করছিল তার। সব অফিসেই ছাঁটাই হচ্ছে সাহেব। নিচ্ছে না, শুধু বের করছে, ভাঙা ভাঙা গলায় বললেন হুরমত আলী। কপালটা দু হাতে চেপে ধরে এলডি ক্লার্ক রমেশবাবু বললেন, কাল সেক্রেটারিয়েট থেকেও নাকি 7 জনকে ছাঁটাই করেছে শুনলাম। ও গড, সেভ মি গড। আর একবার আর্তনাদ করে উঠল অ্যাংলো ইন্ডিয়ান টাইপিস্টটা। ড্রাফটসম্যান আকবর আলী এতক্ষণ চুপ করেছিলেন। হঠাৎ টেবিলের উপর একটা প্রচণ্ড ঘুষি মেরে লাফিয়ে উঠলেন তিনি। ছাঁটাই করবে মানে? ইয়ার্কি পেয়েছে নাকি? হ্যাঁ, ইয়ার্কি পেয়েছে নাকি? এটা মগের মূল্যক নয়। তাকে সমর্থ করে বললেন মুলকুত মিয়া। আমাদের বউ পরিবার নেই, ভাই বোন নেই, তারা চলবে কেমন করে? ইয়ার্কি পেয়েছে নাকি যে ছাঁটাই করে দেবে? আহ মুলকুত সাহেব, আস্তে আস্তে, এত চিৎকার করছেন কেন? চাপা স্বরে তাকে তিরস্কার করলেন বুড়ো ক্যাশিয়ার হুরমত আলী। আমজাদ সাহেব তখনও চুপ, নিষ্কম্প। বিকেলে অফিস ছুটির মিনিট 5 আগেই টাইপ করা নামগুলো টানানো হলো। দেখা গেল বারান্দার নোটিশ বোর্ডের উপর অনেকগুলো নাম, 1, 2, 3টে নামের নিচের নামটা দেখে চোখ পড়তেই মাথায় হাত দিয়ে ধপ করে বারান্দায় বসে পড়লেন আমজাদ সাহেব। খোদা, খোদা, এ কি করলে? গড, ও গড, ও গড, ভগবান, ছেলেপেলেগুলো কি না খেয়ে মরবে ভগবান? অনেকটা টলতেই অফিস ছেড়ে রাস্তায় নেমে এলেন আমজাদ সাহেব। একটা নিরালা পার্কে ঢুকে একখানা আধভাঙা বেঞ্চের উপর ঝুপ করে বসে পড়লেন তিনি। নিরালা একটু চিন্তা করবেন, কিন্তু চিন্তা করতে বসে বহুমুখী চিন্তার ধাক্কায় অল্পক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠলেন আমজাদ সাহেব। দূরে একটা হলদে বাড়ির জানালায় দাঁড়িয়ে একটা মেয়ে পাশের বাড়ির একটা ছেলের সাথে ইশারায় কথা বলছে। সেদিকে কিছুক্ষণ অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। চিঠির আদান প্রদান হলো এ জানালা থেকে ও জানালায়। দৃষ্টি সেদিকে থাকলেও ভাবছেন তিনি অন্য কিছু। চাকরিটা তাহলে সত্যি সত্যিই গেল? আরে আমজাদ যে, কি ব্যাপার, এখানে কি করছো? পেছনে পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালেন আমজাদ সাহেব। আবিদ সাহেব দাঁড়িয়ে, এককালে সহপাঠী, বর্তমানে ন্যাশনাল ব্যাংকে কাজ করেন। ম্লান হেসে তাকে অভ্যর্থনা জানালেন আমজাদ সাহেব। কি হে, কেমন আছো? ভালো তো? ভালো আর কোথায়, ঘরে বউয়ের অসুখ। অসুখ? হ্যাঁ, সেই পুরনো রোগটাই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ডাক্তার দেখাওনি? ডাক্তার তো বলেছে রক্ত বলতে কিছুই নেই শরীরে। বলে একটু থামলেন আবিদ সাহেব। তা ভাই, একটা চাকরি বাকরি জোগাড় করে দিতে পারো? বড় কষ্টে আছি। কেন, তুমি চাকরি করতে না? সেটা কি হলো? অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমজাদ সাহেব। সে তো গত পরশুই খতম, বলে ম্লান হাসলেন আবিদ সাহেব। 7 জনকে ছাঁটাই করেছে।